আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান বিষয়ের বিশেষ করে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব সংক্রান্ত অষ্টম অধ্যায়ে যে অঙ্ক রয়েছে তার মধ্য হতে দিনাজপুর বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্ন এসেছিল অবচয় সম্পর্কিত, ওই অঙ্কটির সঠিক সমাধানের চেষ্টা করব। আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। এই যে প্রশ্নটি আমি উপস্থাপন করেছি, এবিসি লিমিটেড 2019 সালে 1 জানুয়ারি তারিখে 6 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর, ভগ্নাবশেষ মূল্য 60,000 টাকা। সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত হয়। অনেক সহজ, তাই না? এই উপরে যদি আমাদের বলে অবচয়ের হার কত প্রথম তারিখে, তো অবচয়ের হার নির্ণয়ের নিয়ম হচ্ছে 100% ভাগ আয়ুষ্কাল। বিশেষ করে সরল রৈখিক পদ্ধতিতে 100% ভাগ আয়ুষ্কাল, এটা সূত্র। তো যাই আমরা এখন অবচয় ধার্য করার নিয়ম এই যে অবচয়ের হার সমান 100% ভাগ আয়ুষ্কাল। 100কে আয়ুষ্কাল দিয়ে ভাগ করব। এখন অনেকের মনে হতে পারে 100% কোথায় পেলাম, তাই না? এটা সূত্র থেকে এসেছে, সহজে অন্যভাবেও ভাগ বের করা যায়, কিন্তু এটা সহজ পদ্ধতি। 100কে আয়ুষ্কাল দিয়ে ভাগ করব, তাহলে পার্সেন্টেজটা বের হবে। তো 100কে আয়ুষ্কাল দিয়ে ভাগ করি। এই যে 100 উপরে লিখলাম, আয়ুষ্কাল 10 বছর, তাহলে 100কে যদি 10 দিয়ে ভাগ করি 10%। 100কে যদি 10 দিয়ে ভাগ করি 10% হবে। এই হচ্ছে ক নাম্বারের উত্তর। আমরা এবার খ নাম্বারের জন্য এই যে অবচয় সারণী প্রস্তুত করতে বলেছিল, ইতিপূর্বে আমরা অবচয় সারণী প্রস্তুত করেছি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে, কিন্তু সরল রৈখিক পদ্ধতিতে কীভাবে করবো, তাই না? সরল রৈখিক পদ্ধতিতে অবচয় সারণীর জন্য আমরা এই ধরনের ছক অঙ্কন করতে পারি, যেমন বছর, প্রারম্ভিক মূল্য, অবচয় যোগ্য মূল্য, অবচয়ের পরিমাণ, আর এখানে ক্রমযোজিত অবচয়ের পরিমাণ। তো আমরা লিখি 2019 সাল থেকে 4 বছর লিখি, 2019, 20, 21, 22। আর এইখানে প্রারম্ভিক মূল্য আমরা মেশিনটি যত টাকা কিনেছিলাম, মেশিনটি 6 লাখ টাকায় কিনেছিলাম, 6 লক্ষ টাকা হচ্ছে প্রারম্ভিক মূল্য। আর এই মেশিনের ভগ্নাবশেষ মূল্য ছিল 60,000 টাকা। তাহলে 6 লক্ষ থেকে 60,000 বিয়োগ করে যেটা, সেটা হচ্ছে অবচয় যোগ্য মূল্য, এই 5,40,000 টাকা। আমি আবারও বলছি, লক্ষ্য করি, প্রারম্ভিক মূল্য মানে মেশিনটি যত টাকা কিনেছি 6 লক্ষ টাকায়, আর অবচয় যোগ্য মূল্য হচ্ছে মেশিন থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করে। এবার এইটার উপরে 10% হিসেব করে আমরা পাবো 54,000 টাকা। এখন ইতিপূর্বে কী করতাম, ক্রমহ্রাস মানে এটা থেকে এটা বিয়োগ করে আবার এখানে লিখতাম না, কিন্তু এই সরল রৈখিকে কোনো বিয়োগ হবে না, কারণ প্রতি বছরে একই টাকার উপরে অবচয় ধরতে হয়। সেজন্য সরল রৈখিক পদ্ধতিতে অবচয়ের পরিমাণ মেশিনের মূল্য থেকে বিয়োগ হবে না। তাহলে কি করব? আচ্ছা, এই ঘরটা আমরা পরে করি, এই কটা আগে আমরা সমাধান করি, সবার শেষে আমরা এটা করব, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। শেষের ঘরটা আমরা বাদ রাখলাম, শেষে করব। এই 6 লাখ এখানে নামাইব, এটা আবার নামিয়ে দিব। এখন আবার এই টাকাটার উপরে 10% হিসাব করে এখানে লিখব। সরল রৈখিক পদ্ধতিতে একই টাকার উপর বারবার লিখব। আবার এই টাকাটা এখানে নামাবো, এটা লিখব। এই টাকার উপরে আবার 10% হিসাব করে এখানে লিখব। 10% মানে কি, একটা শূন্য বাদ দিয়ে যা থাকবে তাই, 54,000 টাকা। আবার এইটা এখানে লিখব, এটা এখানে লিখব, এটার উপর 10% হিসাব করে এখানে লিখব। এই হচ্ছে আমাদের অবচয়। এখন ক্রমযোজিত অবচয়টা হচ্ছে এই অবচয়গুলি ক্রমান্বয়ে প্রতি বছর যোগ করে যোগফল লিখতে হবে এইখানে। যেমন প্রথম বছরের অবচয় 54,000 টাকা, এবার দ্বিতীয় বছরের ক্রমযোজিত অবচয় হবে এইটার সাথে এটা যোগ করে 1,08,000 টাকা। আবার 1,08,000-এর সাথে এইটা যোগ করে এখানে লিখব 1,62,000 টাকা। 1,62,000 সাথে আবার এইটা যোগ করে এখানে লিখব 2,16,000 টাকা। অর্থাৎ এইটা এখানে লিখেছি, এটার সাথে এটা যোগ করে এখানে লিখেছি, এটার সাথে এটা যোগ করে এখানে লিখেছি, এটার সাথে এটা যোগ করে এখানে লিখেছি। সহজ, তাই না? তো এই হচ্ছে আমাদের সরল রৈখিক পদ্ধতিতে অবচয় সারণী। তো খ নাম্বার করেছি, এবার গ নাম্বারে যাই। গ নাম্বারে আমাদের এই অবচয় খরচ হিসাব প্রস্তুত করতে বলেছিল। তো অবচয় প্রথম 2 বছরের, তো প্রথম 2 বছর মানে কি 2019 সাল আর 2020 সাল করব। 2019 সালের অবচয় কত ছিল মনে আছে? প্রতি বছরের অবচয় তো 54,000 টাকা। ওই যে অবচয় সারণীতে দেখলাম যে প্রতি বছরের অবচয় হয়েছিল আমাদের 54,000 টাকা, 54,000। তো তাহলে আমরা অবচয় খরচের কিভাবে লিখি মনে আছে? অবচয়ের জাবেদা হচ্ছে অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তো পুঞ্জীভূত অবচয় বলে
আমরা এই ডেবিট দিকে টাকা লিখব, 54,000 টাকা, এটা আবার ডেবিট দিকে লিখব। আবার এই অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তরের জাবেদা হচ্ছে আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট। তাহলে এখানে আয় বিবরণী লিখে অবচয় ক্রেডিট দিকে টাকা লিখব, আর এইটির সাথে এটা বিয়োগ করে শূন্য হবে। এ হচ্ছে 2019। 2020 সালে এসে আবার এই অনুরূপ আমরা জাবেদা লিখব, এখানে পুঞ্জীভূত অবচয় বলে ওই ডেবিট দিকে টাকা লিখব, এটা আবার এখানে চলে যাবে। আবার আয় বিবরণী বলে এই 2020 সালেও তো একই টাকা ছিল অবচয়ের, এইখানে লিখব, এটা থেকে এটা বিয়োগ করে শূন্য হবে। অবচয় খরচ হিসাবে ইতিপূর্বে আমরা করেছি, আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা পারো, সেজন্য আমি একটু দ্রুত বলেছি। কারণ অবচয় খরচের দুইটা জাবেদা, প্রথম জাবেদা হচ্ছে অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তো অবচয় ডেবিটে টাকা লিখেছি, নাম লিখেছি পুঞ্জীভূত অবচয় হিসাব। আর দ্বিতীয় জাবেদাটা হচ্ছে আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট। তাহলে অবচয় ক্রেডিট দিকে টাকা লিখব, নাম লিখব আয় বিবরণী, আর এটা থেকে এটা বিয়োগ করে শূন্য হবে। আবার সেম এইখানেও হবে, কারণ পরের বছরের অবচয় আর প্রথম বছরের অবচয় একই টাকা। এবার পুঞ্জীভূত অবচয় হিসাব, গ নম্বরে অবচয় খরচ হিসাব আর পুঞ্জীভূত অবচয় হিসাব দুইটা হিসাব করতে বলেছিল। তো পুঞ্জীভূত অবচয় হিসাবে কিভাবে লিখব? 2019 ডিসেম্বর 31 তারিখ দিয়ে জাবেদায় লেখা হয় অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তাহলে পুঞ্জীভূত অবচয়ের ক্রেডিট দিকে টাকা লিখব, অবচয় খরচ নাম লিখে ক্রেডিট দিকে টাকা লিখব, এই টাকাটা আবার ক্রেডিট দিকে চলে যাবে। আবার 2020 ডিসেম্বর 31 অবচয় খরচ নাম লিখে পুঞ্জীভূত অবচয়ের ক্রেডিট দিকে টাকা লিখব, এটা যোগ করে এখন এখানে বসবে। আরেকবার বলছি, লক্ষ্য করি, পুঞ্জীভূত অবচয় আমরা অনেকবার করেছি ইতিপূর্বে। সেখানে কি করেছি? পুঞ্জীভূত অবচয়ের জাবেদা মনে মনে করে সেই জাবেদা থেকে আমরা এখানে টাকা লিখেছি। এখন পুঞ্জীভূত অবচয়ের জাবেদা হচ্ছে অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তো পুঞ্জীভূত অবচয় যেহেতু ক্রেডিট জাবেদায়, তো পুঞ্জীভূত অবচয়ের ক্রেডিট দিকে টাকা লিখেছি, আর নাম লিখেছি ডেবিটের নামটা অবচয় খরচ হিসাব, এবং এই টাকাটা এই ক্রেডিট দিকে লিখেছি জেরের ঘরে। আবার 2020 সালের জন্য সেম জাবেদা, অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তাহলে পুঞ্জীভূত অবচয় ক্রেডিট দিকে টাকা লিখব, নাম লিখব অবচয় খরচ। এখানে কিভাবে লিখব? এইটাতে এখানে লিখেছি, এটার সাথে এটা যোগ করে এখানে লিখেছি, ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে বসবে, খতিয়ান, এটা তো আমরা জানি। এইভাবে অবচয় হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অল্প অল্প করে একটা করে বোর্ড আলোচনা করার চেষ্টা করি, যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।